থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। গত ক্লাসে আমরা ফার্মাকোলজি শুরু করছি না? ফার্মাকোলজি শব্দের অর্থ কি? ঔষধবিদ্যা। হ্যাঁ, আমরা ঔষধবিদ্যা জানলে চিকিৎসা করতে পারবো, তাই না? ওষুধবিদ্যা না জানলে কি চিকিৎসা করতে পারবো? হ্যাঁ, চিকিৎসা করতে পারবো না। এজন্য ওষুধবিদ্যা জানতে হবে আগে। ওষুধ কি, কীভাবে কাজ করে, ওষুধ কীভাবে লিখতে হয়, এগুলো আগে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা জানবো প্রথমে ডোজ সম্পর্কে। কি সম্পর্কে? ডোজ। ডোজ শব্দের অর্থ কী কেউ বলেন তো? মাত্রা, প্রয়োগ বা প্রয়োগ বিধি যাই বলেন। হ্যাঁ, ডোজ ওষুধের মাত্রা। আচ্ছা, গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছি বলেন তো? ফার্মাকোলজি কাকে বলে? এই ফার্মাকোলজি কাকে বলে আমরা আলোচনা করছি। এই শাখাসমূহ কী কী আমরা আলোচনা করছি। আর কি আলোচনা করছি? ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, এবং হচ্ছে মেডিসিন এবং ড্রাগের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করছি। আর কি আলোচনা করছি? রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কীভাবে ওষুধ প্রয়োগ করি, তাই না? কী কী মাধ্যমে প্রয়োগ করি বলেন তো কেউ? যারা জানি তা বলি আমরা একদম সংক্ষেপে আমাদের ভাষায়। আচ্ছা, আমরা প্রথমে ওরাল মানে মুখে যেটা খাই, প্রথম কথা হচ্ছে মুখে যেটা খাই। এই ধরনের এগুলো আমরা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এগুলো আমরা কি করি? মুখে খাই। মুখে খাওয়ার সুবিধা কি? এগুলা আস্তে আস্তে না, এগুলা সুবিধা হচ্ছে রুগী নিজেই খেতে পারে, রুগী নিজেই খেতে পারে। আর ওইগুলোর জন্য কোনো ধরনের কোনো সেফটি মেজার নিতে হয় না, কোনো নিরাপদ মেজার নিতে হয় না। আর হচ্ছে কি এগুলো ধীরে ধীরে কাজ করে। কাজটা করে কি? ধীরে ধীরে। আচ্ছা, আর অসুবিধা কি? অসুবিধা কি? আচ্ছা, খুব তাড়াতাড়ি আমরা ইফেক্ট চাইতে, মানে খুব তাড়াতাড়ি আমাদের এটার সুস্থতা প্রয়োজন, কিংবা আমাদের অ্যাকশন খুব তাড়াতাড়ি প্রয়োজন, তখন আমরা এটাকে মুখে দিয়ে কি কাজ করা যাবে না, এটা সম্ভব না। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা মুখের ওষুধ বাদ দিয়ে অন্য ওষুধে যাই। কী ওষুধে যাই? আচ্ছা, সাপোজিটরি বলি, যেগুলো আমরা মুখে খাই না, তাই তো? যেগুলো আমরা প্রস্রাবের রাস্তায়, মাসিকের রাস্তায় কিংবা পায়খানার রাস্তায় আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। আচ্ছা, আর কি কীভাবে ওষুধ ব্যবহার করে থাকি? ইনজেকশনের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, ইনজেকশন কি কি? আচ্ছা, মালিশ উনি ভালো বলছে, এটা হচ্ছে মলম এবং ক্রিম, বিভিন্ন স্প্রে আমরা কি করি? ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আচ্ছা, ইনহেলার ব্যবহার করে থাকি, তাই তো? নাকের ড্রপ ব্যবহার করি, চোখের ড্রপ ব্যবহার করি। আর কি করি? ইনজেকশন করি। ইনজেকশন কী কী রুটে ব্যবহার করি কেউ বলতে পারবেন? ইনজেকশন কী কী রুটে ব্যবহার করি কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা ইনজেকশন দিই কিসে কিসে বলেন তো? আইবি, আইএম, আইডি, সাবকিউটেনাস। আর কি বলেন তো? ইন্টারআর্টিকুলার। কীভাবে দিই বলেন তো? ইন্টারআর্টিকুলার কী জিনিস? হাড়ের জয়েন্টের মাঝখানে, হাড়ের না, জয়েন্টের মাঝখানে যেগুলো দিব আমরা হলো ইন্টারআর্টিকুলার। আর কি দিই? আইবি মানে কি? ইন্ট্রাভেনাস। আইএম কি? ইন্ট্রা মাস্কুলার। এইচ কি? সাবকিউটেনাস। আইএ কি? ইন্ট্রা আর্টিকুলার। আর কিসে দিই? ইন্টারডার্মাল না, চামড়ার নিচে দেয়, বিভিন্ন টিকা দেয়। টিকা কিসে দেয়? ইন্টারডার্মাল দেয়, চামড়ার নিচে দেয়। আর কীভাবে দেয় বলেন তো? ইন্ট্রাকার্ডিয়াক, আইসি দেয়, একদম সরাসরি হার্টের ভিতরে দেয়। আমি বলছিলাম ওই দিন, অনেকে ভুলে গেছেন। ইন্ট্রাকার্ডিয়াক যদি এটা আপনারা প্রয়োগ করতে পারবেন না, হ্যাঁ, এটা স্পেশালিস্ট প্রয়োগ করবে, তাই তো? ইন্ট্রাকার্ডিয়াক। আর কীভাবে দেয় বলেন তো? ইন্ট্রাপেরিটোনিয়াল, আইপি, পেটের ভিতরে দেয় ইনজেকশন। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কথাটা? আইসি, আইএম, আইসি। হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় যাবে, আপনার কোন জায়গায় সে দিতে চায় সার্জন, ওই জায়গায় যাবে। আপনি দিলে তো পেটের নাড়িভুড়ি ছিদ্র করে ফেলবেন। আচ্ছা, আইসি মানে হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক, আই মানে ইন্ট্রাভেনাস না? আচ্ছা, আইএম হলে ইন্ট্রামাস্কুলার। আচ্ছা, এটা আমরা মাংসপেশিতে ব্যবহার করবো। এইচসি কি? সাবকিউটেনাস। সাবকিউটেনাস কি কি বলেন তো আমরা ব্যবহার করি? কি ব্যবহার করি? বানান বুঝতে কারো সমস্যা হচ্ছে আমাকে বলেন, কেমন?
সাবকিউটেনাস কিনা আমরা কি দিই? সাবকিউটেনাস কি দিই বলেন তো, কেউ জানি? সাবকিউটেনাস ইনজেকশন কি দিই কেউ জানি আমরা? ডায়াবেটিসের আমরা ইনসুলিন কিন্তু সাবকিউটেনাস দেই, কেমন? আচ্ছা, আই এ কি? ইন্ট্রাআর্টিকুলার, INTRA, ইন্ট্রা, ARTICULAR, ইন্ট্রাআর্টিকুলার দেই, কেমন? আইডি কি? ইন্ট্রাডার্মাল, ইন্ট্রাডার্মাল। আর কি দিই? IP ইন্ট্রাপেরিটোনিয়াল। আপনাদের সবচেয়ে বেশি লাগবে কি জানেন? ইন্ট্রাভেনাস, IM, সাবকিউটেনাস, এই তিনটা বেশি লাগবে মোটামুটি। আচ্ছা, IV, IM, HC, আচ্ছা এই তিনটা আপনাদের বেশি লাগবে। অন্যগুলো আপনারা জানার জন্য জেনে রাখলেন, জানার জন্য কি করলেন? জেনে রাখলেন। কিন্তু আপনাদের বেশি লাগবে ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার এবং হচ্ছে সাবকিউটেনাস। এখন আসেন, কোনো রোগীর ইন্ট্রাভেনাস ইনজেকশন পাওয়ার কথা, তাকে আমি ইন্ট্রাভেনাস না দিয়ে ইন্ট্রামাস্কুলার দিছি, অসুবিধা হবে? আচ্ছা, কখনোই যে ইনজেকশন যে রুটে দেওয়ার কথা সেই রুটেই দিবেন, অন্য রুটে দিবেন না। অন্য রুটে কি দিবেন না? যেমন আমি আপনার ছোটো একটা উদাহরণ দিই, স্যাপট্রাক্সন ইনজেকশন, আমরা নাম শুনছি না অনেকেই? স্যাপট্রন ট্র্যাকজন নামে পাওয়া যায়, শুনছি না নাম? এই ইনজেকশনটা দুইটা ফর্মে পাওয়া যায়, কিছু কিছু IV ফর্মও পাওয়া যায়, IM ফর্মও পাওয়া যায়। গায়ে লেখা থাকবে IM, গায়ে লেখা থাকবে IV। আচ্ছা, আপনি যদি ভুলে সবসময় মনে রাখবেন, এটা অবশ্যই নির্দেশিকা ফলো করবেন বা প্যাকেটের গায়ে দেখে নেবেন। যদি এটা IM হয় এটা IM দিবেন, যদি এটা IV হয় সেটা IV দিবেন। এবং IVর মধ্যে পার্থক্য কি? IV দিলে এটা সরাসরি কিসে যাচ্ছে? ব্লাড হয়ে সার্কুলেশনে যাচ্ছে। আর IM দিলে সেটা মাংসপেশিতে কিছুক্ষণ থেকে ধীরে ধীরে অ্যাবজর্পশন হয়ে সার্কুলেশনে যাচ্ছে। মাংসপেশি দিলে আমরা কিন্তু রগে দিচ্ছি না, মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, সেখান থেকে খুব অল্প পরিমাণ, এক ফোঁটার থেকে অল্প পরিমাণ ফোটায় 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 করে আপনার সার্কুলেশনে যাবে, ঠিক আছে? তাহলে আর সাবকিউটেনাস তো বোঝা গেছে, চামড়ার নিচে, চামড়ার নিচে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আরেকটা ফটো দেওয়া হয়, সেটা আপনারা এদিকে তাকান, একটু ফলো করেন। আরেকটাও দেওয়া হয়, সেটা আপনাদের জানার দরকার নাই। ইন্ট্রাআর্ট্রিয়াল, ইন্ট্রাআর্ট্রিয়াল, অ্যাট্রিয়াল শব্দের অর্থ কি? আমরা শিরে দিব, এটা ধমনী দিব। এটা কিসে দিব? ধমনী দিব। বেন অর্থ কি? শিরা। হ্যাঁ, ইন্ট্রাআর্টিকুলার লিখছি, I মানে ইন্ট্রাআর্টিকুলার, I মানে হচ্ছে ইন্ট্রাআর্টেরিয়ালও। সরি, ইন্টারমেডুলারি একটা আছে, রাইট, ইন্টারমেডুলারি, সেটা IM। আসলে এটা জানার জন্য আর কি, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের খুব বেশি প্রয়োজন হচ্ছে মাসকুলার এবং হচ্ছে মাসকুলার ভেনাস এবং হচ্ছে সাবকিউটেনাস। আচ্ছা, ইন্ট্রাভেনাস ইনজেকশন কীভাবে দিব? রুল কি, নিয়ম কি? IV ইনজেকশন কীভাবে দিব? নিয়ম কি? যে কোনো ইনজেকশন, আচ্ছা যে কোনো ইনজেকশন কীভাবে দিব? নিয়ম কি? না, প্রথম থেকে বলেন, দিব কিভাবে? আমার কাছে আমি একটা ইনজেকশন, স্যার আমার ইনজেকশনটা দিয়ে দেন, কি করব আমি প্রথমে? ক্যানোলা নাই আপনার কাছে? হ্যাঁ, ইন্ট্রামাস্কুলার দিবেন, কি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হয় নাই। না, আমি বলি একটা ইনজেকশন আনছি, আমার ইনজেকশনটা দিয়ে দেন, আপনি কি করবেন? হ্যাঁ, ধরেন একজন নেশা করে আসছে, আমার এত ইনজেকশনটা দিয়ে দেন, কি করবেন? প্রথম কথা হচ্ছে যে কোনো ওষুধ আপনি যদি কেউ দিতে বলে আপনি দিবেন না উইদাউট প্রেসক্রিপশন। নাম্বার 1 রুল, নাম্বার 1 রুল, কখনোই কাউকে কোনো প্রেসক্রিপশন ছাড়া এই ইনজেকশন জাতীয় অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিবেন না। সে যদি আপনাকে প্রেসক্রিপশন দেখাইতে পারে, তাহলে সে প্রেসক্রিপশন নির্দিষ্ট ভ্যালিড ডেট দেখবেন, তাকে কবে দিতে বলছে, সে ডেট ঠিক মতো আছে কি না। কথা বোঝা গেছে? যদি তার প্রেসক্রিপশন থাকে, তার দেওয়ার রুল থাকে, সেই ব্যক্তিটি ইনজেকশন নেওয়ার মতো রুগী হয়ে থাকে, প্রেসক্রিপশনের তার নাম থাকতে হবে, সেটা কাগজ নিয়ে আসতে যে দেন আমার ইনজেকশনটা দিয়ে দেন, দিবেন না। বয়স দেখার দায়িত্ব আপনার না, আপনার প্রেসক্রিপশন ঠিক আছে কিনা ভেরিফাই করবেন। বলেন, আমরা দেখি যে বিদেশি অনেক বাতদের ইনজেকশন আছে, তো অনেক মহিলা এবং পুরুষ বয়স্ক ওনারা এটা নিয়ে আসে যে এটা বিদেশ থেকে আসছে, এই ইনজেকশনটা আমাকে দিয়ে দেন বাতে। আচ্ছা আচ্ছা, দিতে হয়। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে, যেহেতু এটা আপনি যদি গ্রুপের নামটা জানেন,
কিসের নামটা জানেন? গ্রুপের নামটা জানেন। আপনি জেনারিক নেম জানেন যদি তাহলে সুবিধা হবে আপনার। কি সুবিধা হবে? আপনি বুঝতে পারবেন এটা কি ভিটামিন ইনজেকশন না ন্যাশনাল ইনজেকশন। ভিটামিন ইনজেকশন দিলে রুগী আর কি আর হবে, এটা আপনিও জানেন আমিও জানি, ঠিক আছে না? এই ভিটামিন ইনজেকশনগুলো বা ভিটামিন ওষুধগুলো আমরা ওটিসি বলি। কি বলি? ওটিসি শব্দের অর্থ কি বলেন তো? জানি কেউ আমরা? ওভার দ্য কাউন্টার। ওভার দ্য কাউন্টার, এটাকে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওটিসি ড্রাগ বলি। ওটিসি ড্রাগ আর কি কি আছে? বিভিন্ন ভিটামিনস, প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, স্যালাইন, এই জাতীয় ওষুধগুলো কিন্তু ওটিসি। এই ওষুধগুলো নিতে আপনার কোনো প্রেসক্রিপশন লাগবে না। সবসময় মনে রাখবেন ওটিসি ড্রাগগুলো মাথায় রাখবেন। প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, ডাইক্লোফেনাক ব্যথার ওষুধ, স্যালাইন, হ্যাঁ, ভিটামিনস, গ্লুকোজ, এই জাতীয় ওষুধগুলো কি ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওভার দ্য কাউন্টার ড্রাগ, এই ওষুধগুলো নিয়ে আপনার প্রেসক্রিপশন লাগবে না। আচ্ছা, যে পথে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি দিবেন কি না। যে কোনো অ্যান্টিবায়োটিক হোক, যে কোনো ব্যথানাশক হোক, অবশ্যই রুগীর প্রেসক্রিপশন দেখে নেবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি ওই রুগী ইনজেকশন দেওয়ার মধ্যে স্টেবল কন্ডিশনে থাকে তাহলে তাকে বসাবেন। আর যদি শোয়াই দিতে চান তো শোয়াবেন। শোয়া তাকে যে জায়গাটা দিবেন সেই জায়গাটা কি করবেন? স্টেরাইল করবেন, জীবাণুমুক্ত করবেন। আপনি নিজে হাত জীবাণুমুক্ত করবেন। করার পরে সিরিঞ্জটা খুলবেন, খুলে আপনি অ্যাম্পুল থেকে ভেঙে হাওয়া ফ্লুইডটা নেবেন, যে পানিটা ইনজেকশনের নেওয়া, যদি সেটা গোলাইতে হয় তাহলে গোলাবেন। আর যদি কিছু ইনজেকশন থেকে গোলানো লাগে না, সরাসরি নেবেন। নেওয়া সবসময় মাথা রাখবেন যে আমি খুললাম তো এই সিরিঞ্জের এই নিডলটাতে, মানে যে অংশটা আমার নিডলটা থাকবে এখানে আমি হাত দিতে পারবো না। কারণটা কি? এই অংশটা তার শরীরের ভিতরে যাবে, এই অংশটা তার শরীরের ভিতরে যাবে। এই নিডলটাতে কখনো হাত দিবেন না, অথবা এই নিডলটা কোনো কিছুর সাথে এমন কিছুর সাথে লাগাবেন না যেটাতে লাগতে পারে এইটা জীবাণু লাগতে পারে, ঠিক আছে? আপনি কি করবেন? ধরবেন, ধরে এরপর আপনি ইনজেকশনটা তাকে প্রয়োগ করবেন। তবে এই সব প্রিকশনস অবশ্যই মানতে হবে আপনাকে। নিডল ভাঙার সময় অবশ্যই আপনি কোনো কিছু ধরে নিয়ে ভাঙবেন। অনেকেই আছে নিডল ভাঙার হাত কেটে ফেলে, এটা করা যাবে না। আচ্ছা, ডোজ কথা শেষ, আইভিআইএম কথা শেষ। এখন ইন্ট্রাভেনাস কীভাবে দেবেন? ইন্ট্রাভেনাসে আসছি আমরা, কেমন? শিরাতে, কারণ আপনাদের এই জিনিসটা বেশি লাগবে। বলবে স্যালাইনটা দিয়ে দেন, ইনজেকশনটা দিয়ে দেন, রগে দিয়ে দেন। দেখে নেবেন এটা আইভি দিল না আইএম দিল। যদি আইভি দেয় তাহলে সেটা আপনাকে এক্সপার্ট হতে হবে। কী ধরনের এক্সপার্ট? আপনি আইভি দিতে পারেন কি পারেন না, আপনি রগ চিনেন কি চিনেন না। আচ্ছা, আমরা এখানে দেবো না, মোটা রগ এখানে আছে, হাতে আছে। কিভাবে রগ উঠাবো? কিভাবে উঠাবো? টুর্নিকয়েড বলে, আমরা কি বলি? টুর্নিকয়েড বলি। টুর্নিকয়েড দিয়ে হাতটা বাঁধবো। টুর্নিকয়েড হাতের কাছে না থাকলে কাউকে বলবো যে এই হাতটা চাপ দিয়ে ভালো করে ধরেন। আর রুগীর বলবো হাতটা মুঠু করেন। মুঠু করলে কি হবে? বেনটা ভাসবে। বেনটা ভাসলে এরকম একটা বেন ভাসবে, হ্যাঁ, এরকম একটা বেন ভাসবে। আপনি দেখবেন এরকম, আমি তো সোজা লিখছি না, আঁকা বাঁকা হবে কিছুটা, হ্যাঁ, বেনটা আঁকা বাঁকা হবে কিছুটা, এরকম আঁকা বাঁকা বেন ভাসবে। ভাসলে কী করবেন আপনি? কিছু জায়গা সোজা, কিছু জায়গা বাঁকা। আপনি এক জায়গা থেকে নিয়ে একটু দূর থেকে কি করবেন? এই লেভেলে 2 আঙ্গুল উপরে উঠে সিরিঞ্জটাকে ধরে এই নিডলটা আস্তে করে পাশ থেকে নিয়ে মাঝখানে দিয়ে দিবেন। আমি ঠিক যেভাবে দেখাইছি আপনাদেরকে, দেখেন। এই তো এটাই বলছি, বেনের উপরে দিলে কি হবে? বেনটা ডিসলোকেট হয়ে যাবে। এই জন্য একটু সাইড থেকে তাকে পাংচার করতে হবে। পাংচার করে ঢুকাইয়া আপনি জাস্ট আবার আপনি সুখের ইশারাটা আবার একটু সোজা করে নিলেন। কথা বুঝা আসছে কথা? আপনি এবার এই দিক থেকে নিয়ে এই ধরেন বেনের বরাবরে আপনার 25 to 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে তারপরে একটু সোজা নিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন। আচ্ছা, এটা হলো প্রথম কথা। কি কথা? আপনি ঢুকালেন, ঢুকানোর পরে কি করলেন? দেখলেন যে কি অবস্থা। থাকার কথা আছে কিনা? সিরিজ এটা থাকার কথা আমার এখানে, খুব করলে যাবে। আচ্ছা, আমি এটা ইনটেক সিরিজ আনছি, কেমন? এটা আমি আনি না, এটা আগে রয়ে গেছে, আমি হঠাৎ করে মনে পড়ছে যেটা আছে। এই যদি হয় সিরিঞ্জ, আপনি এই তো নিলেন, হ্যাঁ নিলেন।
এই নিডেলটাতে কখনো হাত লাগাইতে পারবেন না। ইভেন কি এখান থেকে সামনে কোনো হাত লাগাইতে যাবে না। ইভেন কি এই ক্যাপ খোলার পরে এটা আবার এদিক সেদিকে রাখা যাবে না, ঠিক আছে? যদি রাখতেই হয় কোনো রিক্যাপ করবেন, রিক্যাপ করে তারপরে রাখতে পারবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, কখনো একটা সিরিজ কয়েকজনকে ব্যবহার করবেন না। কেন করবেন না? আচ্ছা, কারণ হচ্ছে এই সিরিজের মাধ্যমেই বিভিন্ন সংক্রমিত রোগ হইতে পারে। কি কি সংক্রমিত রোগ হইতে পারে? সিপিলিস, গনোরিয়া, এইচআইভি, এইডস, হেপাটাইটিস এসবিএসের মতো বা হেপাটাইটিসের মতো মারাত্মক ধরনের রোগ হইতে পারে। এই জন্য ড্রাগ ইউজারটা একটা সিরিজ কয়েকজন ইউজ করে, যেটা আপনারা করবেন না, কখনোই করবেন না। এই সিরিজটার গায়ে লেখা আছে আপনার ডিসপোজেবল সিরিজ, ডিসপোজেবল। আপনি এটা অবশ্যই ডিসপোজ করে দিবেন। একবার ব্যবহার করার পরে কী করবেন? ডিসপোজ করবেন। এই যদি হয় সিরিজ, একটু খেয়াল করেন সবাই। এই যে আমি এখান থেকে নিডল থেকে থেকে এভাবে ওষুধটা নিব, কেমন? এভাবে ওষুধটা নিব, নিয়ে এভাবে। এরপরে কী করবো? বাতাসটা এখান থেকে কী করবো? বের করে দিব। কখনো বাতাসযুক্ত আইভি হোক আয়াম হোক দেওয়া যাবে না। এই বাতাস বের করার পরে একটু খেয়াল করেন সবাই। বাতাস বের করার পরে যদি হয় বেইন, তাহলে আমাকে এই রকম সিরিজটা এভাবে ধরবেন। এভাবে ধরে এইরকম হালকা করে দিয়ে যখন পাবেন তখন সোজাসুজি করে কি করবেন? পিছনে ব্যাক দিবেন। পিছনে কি করবেন? ব্যাক দিবেন। পুরোটা যদি নেন কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, অসুবিধা নাই। এতে তো আবার নিয়ে দিবেন, নিয়ে দেখবেন যে রক্ত আসে কিনা। এটা মাত্রা নির্ভর করে। যদি আপনার 5 সিসির মতো ঢুকে তাহলে রুগী মারা যেতে পারে। হাই ফাই এম্বোলিজম হবে, 5 সিসির মতো ঢুকে হাই ফাই এম্বোলিজম হবে। কারণ এই বাতাসটা সরাসরি হার্টে চলে যাবে। হার্টে যায় সে তো এই জায়গাটা পাম্প করে, হার্ট তখন রক্ত পাবে না। তখন হার্ট কী করবে? যখন রক্ত পাবে না তখন সে চেষ্টা করবে, হার্ট হয়ে যাবে। আচ্ছা, এই তো একটু এটা কিছু হবে না, এটা ওখানে লেগে থাকে, দেখবেন যে হ্যাঁ, ওটা নীলের আগায় থাকে, ওটা অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি কোনো বাতাস দিবেন না। আয়াম হইলেও বাতাস দিবেন না। হ্যাঁ, আয়াম বাতাসগুলো ক্ষতি কম হয়, কিন্তু ক্ষতি হবে। কি হবে? এখানে অ্যাবসেস হয়ে যাবে, ফুসকা ফুটে যাবে, ব্যথা হয়ে যাবে, আপনার মানে ফোঁড়া হয়ে যাবে, এক কথা শেষ। আয়াম কীভাবে দিবেন? একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যদি হয় কারো আয়াম বা মাসেল, আপনি ইঞ্জেকশনটা এভাবে ধরবেন, এভাবে পুশ করবেন, একদম এভাবে। মনে আছে কথা? এটা হচ্ছে আয়াম। আর আইবিটা দেখাই দিলাম আপনাদেরকে, কথা শেষ। আর কারো কোনো প্রশ্ন? আয়াম মানে ইন্ট্রামাসকুলার, মাংসপেশিতে। ইয়েস। আচ্ছা, সরি বুঝি না, একটু স্পষ্ট করে বলেন আমাকে। আচ্ছা, একটু শেষ করি। হ্যাঁ, গুড কোশ্চেন করছেন আপনি। আপনি যদি আয়াম দেন পুরো সিরিঞ্জ ঢুকাবেন। সিরিঞ্জের এই অংশটা একদম পুরো। যদি অ্যাডাল্ট কাউকে দেন, অ্যাডাল্ট হোক আর যেই হোক, ছোটো বাচ্চা হলো, একদম পুরো ঢুকাবেন। মনে হইতে পারে যে বাবা এই পুরো ঢুকাইলে মনে হয় যেন হাড়ও সেট করে চলে যাবে, কিন্তু আসলে এমন না। এটা মানে সিরিজ এক ধরনের ফিয়ারফুল জিনিস। কারণ এটা আপনি দেখতেছেন, এটা চিকন জিনিস ঢুকতেছে, এটা ব্যথা লাগে, এটা সেন্সেশন তৈরি করে আমাদের। ঠিক আছে, একদম পুরো। কখনোই অর্ধেক ঢুকাবেন না, অথবা 2 ভাগে 3 ভাগ ঢুকাবেন না। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি কম ঢুকান কি হবে? না, কম ঢুকাইলে আপনার মাংসে যাবে না, মাংসের আগে রয়ে যাবে, চামড়ার নিচে রয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন, এই একই সিরিঞ্জ বা একই ইঞ্জেকশন যখন ডায়াবেটিস রোগীদের দেওয়া হয়, তখন এই সিরিঞ্জটার পরিমাণ হয় অর্ধেক। হ্যাঁ, এটা যদি 1 ইঞ্চি হয়, ওটা 1/2 ইঞ্চি হয় না? তাহলে আপনি চেষ্টা করলেও ডায়াবেটিক রোগীর মাংস দিতে পারবেন না। মানে ডায়াবেটিক সিরিঞ্জ দিয়ে আর কি, ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আপনি চাইলে মাংস দেওয়া সম্ভব না। কথা বোঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এটা জানা খুব জরুরি ছিল এই জন্য। আর কারো কোনো প্রশ্ন ইঞ্জেকশন নিয়ে, সিরিঞ্জ নিয়ে?
জয়েন্টে দেয় ওটা ইঞ্জেকশন নিয়ে বড় না আরো? না একই জার্টিক্যাল। জয়েন্টটা সিনা আপনার এটা যে জয়েন্টের মাঝখানে পড়তে হবে না, জয়েন্টের এখানে তো মাংস নাই না, এখানে তো আমরা মাংস নেবো, এখানে মাংস নেই। হ্যাঁ লিগামেন্টে করে এটা এই জন্য এক্সপার্টার দিবে, তাহলে আমাদের এটা এই জন্য এক্সপার্টার দিবে, আপনার দেওয়া সম্ভব না, এই জন্য এক্সপার্টদের কাজ এগুলো। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন IVIM নিয়ে? আর আমরা কি ঢুকাইতে পারবো কি না এরকম আচ্ছা, দ্যাট ইজ ইউর কনফিডেন্স, দ্যাট ইজ ইউর পেশেন্ট ইয়ে মানে ইয়ে টেকনিক্যাল। হ্যাঁ প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে যে শুনেন একটা এক মিনিট শেষ করি। প্র্যাকটিক্যাল হচ্ছে যে আপনি 10 বার কাউকে ফুটতে যাবেন, একবার তো পারবেনই। সব মিলিয়ে কথা হচ্ছে যে দেখবেন হয়তো কয়েকজন যারা এক্সপার্ট, যেমন আমরা তো ধরেন অনেক ইঞ্জেকশন দিই, তারপরেও অনেক স্যালাইন দিই, অনেক সময় তারপরে তো আমরা নিজেরাও ফেল করি, নার্সরা অনেকেরই ক্যানোলা করে তবুও তো ফেল করে। এখন আপনার কনফিডেন্ট লেভেল আপনাকে, আপনি কি পারবেন কি পারবেন না সেই জায়গায় নিয়ে যাবে। বাকিটা হচ্ছে আপনার কিছু টেকনিক, বাকিটা হচ্ছে আপনার টেকনিক ঠিক আছে কিনা, আপনি টেকনিকগুলো অ্যাপ্লাই ঠিক মতো করছেন কিনা, বাকিটা হচ্ছে এটা। আপনি ধরেন কনফিডেন্ট একদম হাতের এখানে দিলে হয়ে যাবে এমন না, আপনি জানলে সে আপনার কনফিডেন্ট হবে যে কীভাবে বেইনটা উঠাইতে হবে, কোন চ্যানেলটা আমি কীভাবে দিব, হ্যাঁ দেওয়ার পর আমি কীভাবে ধরবো। যেমন আপনি যদি স্বাভাবিকভাবে এবার যদি নেডল আপনি ধরেন দিতে পারবেন না, একজনটা বলবেন যে এভাবে টান দিয়ে ধরতে, কারণ মানুষের মাংস মুভেবল, আপনি এই সামান্য সিঁড়ি দিতে গেলে মুভ হয়ে যাবে। একজনকে বলবেন যে হালকা একটু টান দিয়ে ধরেন, তাহলে বেইনটা একটু কী হবে স্ট্রিক্ট হবে, তখন আপনি সোজাভাবে দিয়ে দিলেন। ব্যাপার বোঝা গেছে কথা? স্যার একটু দিয়ে দেখা দিবেন আমরা পানি দিয়ে দেবো তোমার ইয়েতে? স্যার ডিস্টিল ওয়াটারটা দেওয়া যাবে কোনটা? না গায়ে পিস্তল যায় কোনটা? ক্যানোলা দেওয়ার সময় তো ডিস্টিল কোন ডিস্টিল ওয়াটার? এই মিনারেল ওয়াটার? না মিনারেল ওয়াটার দিতে পারবেন না, ডিস্টিল ওয়াটার দিতে পারবেন, ডিস্টিল ওয়াটার দেওয়া যাবে। ডিস্টিল ওয়াটার দিতে পারবেন। ওটা তো হইলো আপনার মেডিকেল ইকুইপমেন্ট ওয়াটার। কেউ প্র্যাকটিক্যালি চাইলে স্যারের সাথে হসপিটালে এগুলো সময় দিতে পারে। কেউ আসতে পারেন, যখন আমরা ইঞ্জেকশন দিই দেখবেন আপনারা কীভাবে দেয় ইঞ্জেকশনটা, কীভাবে দেই দেখতে পারলেন, ঠিক আছে? রোগী দিব কিনা স্যার আগামী ক্লাসে কিছু ইঞ্জেকশন নিয়ে আসলে শুনেন শুনেন একটা কথা হচ্ছে যে এটা কখনোই এত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা খুবই সেন্সিটিভ ইস্যু। আমি পিক করব, এটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, এটা কিন্তু চারটিখানি কথা না। আপনার এখানে ধরেন সেল ইনজুর্ড হবে, হ্যাঁ সেল ইনজুর্ড হবে না আপনার এখানে, কি হবে আপনি যখন এই ইঞ্জেকশনে ঢুকাবেন, ইঞ্জেকশনের তো একটা পুরুত্ব আছে, এই পরিমাণ পুরুত্ব, হ্যাঁ এই পুরুত্ব আপনার এই যে সেলটা ড্যামেজ করবে, তাই না? আপনার বডি ইমিউনিটির উপর নির্ভর করে আপনার সেলটা 1-2টা সেল ড্যামেজ হলেও কিছু হবে না। আফটার অল তো প্রিকশন মেনটেন করতে হবে, আপনার হাত হাইজিন করতে, হাইজিনেশন মেনটেন করতে হবে, ওই জায়গাটার হাইজিনেশন মেনটেন করতে হবে, যাকে দিবেন তারও আপনার মানসিক শক্তি রাখতে হবে, আপনি যে পারেন সেটাও তাকে বুঝাইতে হবে। সব কিছু মিলিয়ে আপনি এক ধরনের স্ট্যাবল একটা কন্ডিশন তৈরি করবেন যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাক আছে। কথা বোঝা গেছে? প্রথমদিন আইবি ইনজেকশন দিতে গেছে আমার এমন গাওয়াইছে স্যার। হ্যাঁ এত মানে হ্যাঁ নার্ভাস ফিল করবেনই প্রথম যখন দু একটা পারবেন তখন নিজের মধ্যেই ও কনফিডেন্স লেভেলটা আসবে। আপনি কাদেরকে দিবেন? যাদের ভেইনটা একদম কি বলে একদম আসেন সাথে জাফর আসেন। হ্যাঁ দেখেন জাফর কিন্তু ভালো, জাফরকে দেখে মনে হয় ভালো, জাফর পরিশ্রম করে মনে হয় অনেক না? গুড। আচ্ছা জাফর হাত মুট করো। এই জাফরের যে বেন যা বাসছে না, এখানে বেন বাসে, দেখেন জাফরের বেন কি পরিমাণ মোটা দেখছেন? জাস্ট এই বেনটাই আপনি এই ধরনের বেনগুলো চুজ করবেন দেওয়ার জন্য। তাহলে স্যার আমরা যাবো বাইরে দেখব। এদিকে আসেন সবাই, এই ধরনের বেনগুলো সবাই চুজ করবেন। এই যে দেখেন, এটা কিন্তু এটাই। হ্যাঁ এটা দেখেন কিন্তু মুভ হবে, উপর দিলে মুভ হয়ে যাবে। এটা তো হয়, এটাও হয় স্যার। হ্যাঁ আপনি যখন সরাসরি দিবেন তো ওটা মুভ হবে, যখন আপনি পাশ থেকে দিবেন হালকা করে নিয়ে এভাবে পাশে দেবেন তখন অসুবিধা হবে না। স্যার আরেকটা আছে স্যার, একটু যদি এখন তো লুজ স্যার, যদি একটু হ্যাঁ। হালকা টান দিই যদি আমি বামাতে তাহলে কিন্তু এটা টাইট হয়ে যায়। ওই টাইট করে দিবেন, এই যে এটা টাইট করে দিবেন, এভাবে টাইট করে দিবেন, মুট করলে টাইট করে দিবেন। ঠিক আছে, কথা বোঝা গেছে? আপনি যে পরিমাণ আচ্ছা ঠিক আছে, এটা কনফিডেন্ট লেভেল আপনার উপর নির্ভর করবে যে আপনি যদি কনফিডেন্টলি দিতে পারেন। আলোচনা চলে যাব, পরবর্তী আলোচনা যাব। আচ্ছা, ডোজ শব্দের অর্থ কি? ওষুধের মাত্রা।
4 ধরনের ডোজ আছে, কয় ধরনের? ম্যাক্সিমাম ডোজ, লেথাল বা টক্সিক ডোজ। পাঁচটা দিছে কেন? সরি পাঁচটি স্যার। প্রথম কথা হলো থেরাপিউটিক ডোজ। মিনিমাম ডোজ। এরপর হচ্ছে এরপর হচ্ছে কি ম্যাক্সিমাম, তারপর কি আর হচ্ছে কি ফ্যাটাল ডোজ। জি আচ্ছা, থেরাপিউটিক ডোজ কি? থেরাপিউটিক ডোজ কি? থেরাপিউটিক ডোজ হচ্ছে যে পরিমাণ, এমন একটা মাত্রা, যে পরিমাণ মাত্রা ব্যবহার করলে রোগীর ওই রোগের বিরুদ্ধে আমরা কি করতে পারবো, প্রতিরোধ ব্যবস্থা করতে পারবো, সেটাই হচ্ছে থেরাপিউটিক ডোজ। আর মিনিমাম ডোজ হচ্ছে এমন একটা ওষুধের পরিমাণ, যে পরিমাণ দিলে আমরা ওই রোগের জন্য কি করবে, সামান্য পরিমাণ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে। আর ম্যাক্সিমাম হচ্ছে এই পরিমাণ ডোজ, যে পরিমাণ দিলে আমরা ওই রোগীর সর্বোচ্চ পরিমাণ কি করবে, সুস্থ হওয়ার সুযোগ থাকবে। যেমন আমরা বলি সেফট্রিয়াক্সনের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আমরা এমনিতে নর্মালি দিই আমরা নর্মালি দিই 1 গ্রাম 1 গ্রাম দিই। আর যদি আমরা 100 মিলিগ্রাম যদি ধরি, তাহলে একজন 50 কেজি রোগীর জন্য 5 গ্রাম লাগবে। তার 2 গ্রাম করি, তার কি দিতে হবে, মিনিমাম 4 গ্রাম দিতে হবে, মিনিমাম 4 গ্রাম দিতে হবে। 2 গ্রামের বেশি তো আর হয় না, তাই না? দুইটা না, 2 গ্রামে হয়, দুইটা খেয়ে দিলে আবার বেশি 8 গ্রাম হয়ে যাবে, তা দেওয়া যাবে না, কেমন? আচ্ছা, আর লেথাল বা টক্সিক ডোজ, এই কথাটা মানে হচ্ছে যেই মাত্রায় প্রয়োগ করার পরে, যে মাত্রা প্রয়োগ করার পরে কোনো প্রাণী দেহে মারা যায়, সে মাত্রাটাকে আমরা লেথাল অথবা টক্সিক ডোজ বলি। কিন্তু মানুষ মৃত্যুর প্রমাণ মেলে না, সে মাত্রাটাকে আমরা লেথাল অথবা টক্সিক ডোজ বলি। আপনারা কি জানেন যে কোনো প্রয়োগ আমাদেরকে ব্যবহার বা ট্রায়াল করার আগে প্রাণী দেহে ট্রায়াল করা হয়েছে? যে কোনো ওষুধ, একদম ভ্যাকসিন থেকে শুরু করে একদম ছোট্ট সামান্য একটা ওষুধও প্রথমে এটা কি করা হয়, প্রাণী দেহে ট্রায়াল করা হয়, এগুলোকে দেওয়া হয়। মানুষ চাঁদের পৃষ্ঠে প্রথমে কুকুর পাঠাইছে না? হ্যাঁ, প্রথমে মানে প্রাণী দিয়ে পাঠাইছে, যে কী অবস্থা ওখানকার, হ্যাঁ ঠিকঠাক সবই আছে কিনা। তাহলে এই ট্রায়াল বলা হচ্ছে যে টক্সিক ডোজে প্রাণীটা কি করবে, প্রাণীটার হার্ম হবে, প্রাণীটা মারা যেতে পারে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হবে না। মানুষের ট্রায়াল পাওয়া যায় নাই, কারণ মানুষের জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে। আর ফ্যাটাল ডোজ, এই পরিমাণ দিলে অবশ্যই কি করবে, মানুষ মারা যাবে। সেটা যে কোনো ডোজেরই হোক, যে কোনো ওষুধ হোক, প্যারাসিটামল খেয়েও মানুষ মারা যেতে পারে। আমি যে নির্দিষ্ট ওই দিন বলে দিলাম, নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল খেলেও মানুষ মারা যেতে পারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ডোজ নিয়ে? আচ্ছা, ডোজ ঠিক মতো না হলে কী হবে, একটু শেষ করি সবাই। ডোজ ঠিক মতো না হলে কী হবে, ওষুধ খাবে ঠিক, রুগী আরোগ্য লাভ করবে না। যেমন আজকে আমার কাছে একটা বাচ্চা নিয়ে এসছে, বাচ্চার বয়স হলো 8 মাস সামথিং। তো বাচ্চাকে অ্যাজিথ্রোমাইসিন সিরাপ দেওয়া হয়েছে, যেটা 1 মিলি করে। 1 মিলিতে কয় ফোঁটা আমরা বলছি আপনাদেরকে? না, বলি নাই, সামনে পড়াবো। মাত্র 1 মিলি করে খাওয়াচ্ছে বাচ্চাকে, যেখানে ওই বাচ্চাটা মিনিমাম 4 থেকে 5 মিলি পাওয়ার কথা। কয় মিলি? 4 থেকে 5 মিলি। তাহলে সে থেরাপিউটিক ডোজও পাইলো না, ম্যাক্সিমাম ডোজও পাইলো না, মিনিমাম ডোজও পাইলো না। লেথাল ফ্যাটাল তো আরও অনেক দূর, ওষুধ তো কাজই করবে না। ধরেন আপনার কি বলে 6 মাসের বাচ্চাকে অ্যাজিথ্রোমাইসিন ড্রপ দিছে 5 ফোঁটা করে। আমি চিন্তা করলাম এটা তো জিহ্বাই থেকে যাবে, এটা কি আর পেটেও যাবে না, কাজও আর করবে না। এরকম আমরা অহরহ পাই, বুঝছেন সাহেব? রুগী পায় যে 6 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, হ্যাঁ একটা ড্রপ দিয়ে রাখছে 3 ফোঁটা করে, 4 ফোঁটা করে, 5 ফোঁটা করে। হ্যাঁ, এখন এইটা কী করবে এখন? এই বাচ্চার কি এটা মুখে যাবে না, ওইটা জিহ্বার মধ্যে থেকে আস্তে আস্তে আবার বাড়ি চলে আসবে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবেন, কেমন? ডোজ না জেনে সামনে আমরা এই ক্লাসে আমরা ডোজটার একটা ধারণা দিব,
কীভাবে আমরা ডোজ দিতে পারি। প্রত্যেকটা ওষুধ তো আপনাদের হয়তো নাম মুখস্থ রাখা সম্ভব না, একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, তালিকা ইয়ে আছে, ওটা আমরা সূত্রটা শিখিয়ে দিব, ওই সূত্রটা শিখলে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন অ্যাডভার্স রিঅ্যাকশন। অ্যাডভার্স রিঅ্যাকশন মানে কি? অ্যাডভার্স রিঅ্যাকশন ওষুধের প্রতিক্রিয়া সমূহ কেমন? আচ্ছা, একটা সব সময় মনে রাখবেন, আমরা যে ভাত খাই, ভাতের একটা প্রতিক্রিয়া আছে, আছে না? কি প্রতিক্রিয়া বলেন তো? না, এটা প্রতিক্রিয়া বলছি, ক্রিয়া বলি নাই, প্রতিক্রিয়া বলেন। একদম, বেশি খেলে আমরা হাঁটাচলা করতে পারি না, আবার কম খেলে তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, তাই না? এটা হচ্ছে প্রতিক্রিয়া, যে জিনিসটা আপনার ক্রিয়ার বাইরে কাজ করবে, কি আপনার খাইলে ভালো লাগবে, পেট ভরবে, শক্তি যোগাবে, তাই না? এগুলো হচ্ছে ক্রিয়া। আর প্রতিক্রিয়া মানে ক্রিয়ার একটু বাইরে, একটু মানুষ মোটা হয়ে যাবে। প্রত্যেকটা ওষুধের ক্রিয়ার বাইরে প্রতিক্রিয়া আছে। আপনি যে কোনো ওষুধের প্রতিক্রিয়া আছে, একদম সব ওষুধ, ইচ অ্যান্ড এভরি মেডিসিন। আপনি বলেন যে ওটিসি আপনি নেবেন, ওভার দ্য কাউন্টার, যেখানে ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না, যেখানে ডাক্তারের কী বলে কোনো প্রেসক্রাইব লাগবে না, সেখানে আপনি দিবেন, তাও কিন্তু প্রতিক্রিয়া কি আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম যে প্রতিক্রিয়াটা আমরা সাইড ইফেক্ট, মানে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া কি হইতে পারে? পার্শ্ব প্রতিক্রিয়ায় যেমন আমরা বলি যে অ্যান্টিহিস্টামিন অথবা চুলকানির ওষুধ খেলে ঘুম হয়, জানি না আমরা এটা? কিন্তু চুলকানিও ভালো হয়, কিন্তু কি হয়? চুলকানিও ভালো হয়। এখন আপনি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া কি কি থাকবে না? অবশ্যই থাকবে। সেজন্য আপনার এই যে চুলকানি খেলে ঘুম হবে, আবার চুলকানি ভালো হবে, চুলকানি ভালো হওয়াটা কি প্রতিক্রিয়া, ইন্ডিকেশনস, নির্দেশনা এটা হবে। আর ঘুম ঘুম ভাব যে হয় সেটা হলো প্রতিক্রিয়া। কথা বোঝা গেছে? আচ্ছা, এটাকে বলে আমরা সাইড ইফেক্ট। কি ইফেক্ট বলি? আচ্ছা, সাইড ইফেক্টের পরে আরেকটা ইফেক্ট আছে অনটুয়ার্ড ইফেক্ট। কেমন? অনটুয়ার্ড ইফেক্ট শব্দের অর্থটা হচ্ছে এরকম যে রুগী ওষুধ খাইতে হবে, রুগীকে ওষুধ খাইতে হবে, কিন্তু খাওয়ার পরে কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, তখন আমরা ওষুধটা কী করে দেই? বন্ধ করে দেই। একদম এইটা, এই ওষুধটা রুগীর লাগবে, কিন্তু রুগীর ওষুধ খাওয়ার পরে কী হচ্ছে? কিছু প্রতিক্রিয়া দেখার পর আমরা ওষুধটা কী করি? বন্ধ করে দিই। কিন্তু সাইড ইফেক্টে আমরা রুগীর ওষুধ বন্ধ করি না। আমরা বলি না যে আপনার ঘুম বেশি হয় তাহলে চুলকানির ওষুধ খাইয়েন না, এটা কিন্তু আমরা বলি না। কিন্তু অনটুয়ার্ড ইফেক্টে কী করবো? রুগীকে ওষুধ খাওয়ার জন্য কী করে দেব? বন্ধ করে দেব। আগে পাওয়া যেত আপনার PA5 নামে একটা ওষুধ পাওয়া যেত, যেটা ইসে ব্যবহার করা হতো আপনার টিবি বা টিউবারকুলোসিস, যেটাকে আমরা যক্ষা, এই যক্ষাতে ব্যবহার করা হতো। কিছু সাইড ইফেক্ট দেখা যেত, রুগীর ইউরিনেশন সমস্যা দেখা যেত, তখন আমরা ওষুধ কী করতাম? একদম বন্ধ করে দিতাম। বন্ধ করে ধরেন আপনার নির্দিষ্ট একটা সময় দেখতাম, এরপর বললাম আবার চালু করেন আপনি। বর্তমানে সেই ওষুধটা এখন আর নাই, সুতরাং এই অনটুয়ার্ড ইফেক্ট খুব বেশি প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আসেন টক্সিক ইফেক্ট। কথা বোঝা গেছে? টক্সিক ইফেক্ট হচ্ছে ক্ষতিকারক প্রতিক্রিয়া। কেমন? কিছু কিছু ওষুধ আছে যেগুলো আপনার খাওয়ার পরপরই রিঅ্যাকশান দেখা দেয়, কোনো প্রতিক্রিয়া দেখা দেয়। কি করা হয়? প্রতিক্রিয়া দেখা দেয়। এগুলোকে আমরা একটাকে বলি হাইপার সেনসিটিভ রিঅ্যাকশান এবং হচ্ছে অ্যালার্জি রিঅ্যাকশান। বুঝছেন কি বলি? টক্সিক ইফেক্ট আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাৎক্ষণিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে ধীরগতিতে প্রক্রিয়া। যেমন একবার একটা ইনজেকশন দেওয়ার পরে রুগী সাথে সাথে বমি করতেছে, এটা সেফট্রাক্সন, ইমার্জেন্সি দেওয়ার সাথে সাথে রুগী করতেছে বমি করতেছে, সেটা হলো টক্সিক ইফেক্ট। কি ইফেক্ট? টক্সিক ইফেক্টে তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট। ওষুধের বেশি মাত্রা হওয়ার কারণে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে ওষুধের বেশি মাত্রাও হইতে পারে, অথবা ওষুধ প্রয়োগের ভুলও হইতে পারে, অথবা ওষুধের যে আমরা সেফটি মেজারমেন্ট আছে সেগুলো রক্ষা না করার কারণে হইতে পারে। এটাকে বলা হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আর এটা হচ্ছে স্লো ইফেক্ট। আচ্ছা, ইনস্ট্যান্ট ইফেক্ট আর কি হইতে পারে? স্লো ইফেক্ট হচ্ছে আপনার ধরেন ইঞ্জেকশন দিয়েছেন, বাড়িতে যে রুগী বমি করতেছে, বাড়িতে যায় 1 ঘন্টা পরে রুগী সারা শরীরে কী হয়েছে? র্যাশ উঠে গেছে,
সারা শরীরে কি উঠে গেছে? র্যাশ উঠে গেছে। এটা হচ্ছে স্লো ইফেক্ট বা ধীরে ধীরে প্রতিক্রিয়া। এখন আসেন অ্যাডভার্স ইফেক্ট হলে আপনি কি, টক্সিক ইফেক্ট হলে আপনি কি করবেন? ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এখানে আরেকটা ব্যাপার স্যাপার আছে, অ্যালার্জি টু ড্রাগ। অ্যালার্জি টু বুঝলাম শব্দের অর্থ কি? অ্যালার্জি টু ড্রাগ শব্দের অর্থ কি? অ্যালার্জি টু ড্রাগ হচ্ছে যে এই কথাটার মানে একটা ভিন্ন। আপনার ওষুধ আমরা কি জন্য দিই? রুগীর সুস্থতার জন্য দিই, কিন্তু অ্যালার্জিক জন্য হচ্ছে যে কিছু ওষুধ খেলে রুগীর এমন সমস্যা হবে যে রুগী মারাও যেতে পারে। ঠিক আছে, অ্যালার্জির সমস্যা হয়ে কি সমস্যা হবে? যেমন কোট্রামাক্সিন জাতীয় ওষুধ, কট্রিম, এই জাতীয় ওষুধগুলো আগে অনেক ক্ষতি করতো। খাওয়ার সাথে সাথে রুগীর ঠোঁট ফুলে যেত, এরপর আপনার চোখ ফুলে যেত, নাক মুখ ফুলে যেত। এখন পর্যন্ত একটু মনোযোগ দিই সবাই, এখন পর্যন্ত এমন কোনো বিজ্ঞানী এমন কোনো কিছু বের করতে পারে নাই যে এই ওষুধটা এই লোকের শরীরে দেওয়া যাবে না। আমরা হাইপার সেন্সিটিভিটি টেস্ট করি, কি করি? হাইপার সেন্সিটিভিটি টেস্ট। কেউ কি শুনছি কথাটা? শুনছেন না? হাইপার সেন্সিটিভিটি টেস্ট। হ্যাঁ, বড় বড় হাসপাতালে সবগুলো ওষুধ এবং ওই রোগীর শরীর থেকে রক্ত নেওয়া হয়, নিয়ে ওই ওষুধ এবং ওই রক্তের সাথে কি করা হয়? ক্রস পেন্ডিং করা হয়, করে হাইপার সেন্সিটিভিটি দেখা হয় যে এই রক্ত এই মেডিসিনের সাথে কি করতেছে, বিরূপ আচরণ করতেছে কিনা, বিরূপ আচরণ করতেছে কিনা, নাকি ভালো আচরণ করতেছে। যদি ভালো আচরণ করে তাহলে হাইপার সেন্সিটিভিটি টেস্ট কি? নেগেটিভ। আর যদি বিরূপ আচরণ করে তাহলে হাইপার সেন্সিটিভিটি টেস্ট পজিটিভ। তখন আমরা ওই নির্দিষ্ট ড্রাগ বাদ কি করে দিই? বাদ দিয়ে দিই যে না, এই ড্রাগগুলো তার শরীরে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতেছে, আমরা এগুলো আর কি করবো না, তাকে পুশ করবো না, বাদ দিব না। ঠিক আছে, এখন অ্যালার্জি টু ড্রাগ। অ্যালার্জি টু ড্রাগটা হচ্ছে এমন যে আপনার খাওয়ার পরে বা রুগী ব্যবহার করার পরে রুগীর হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন দেখা দিবে। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কী কী? রুগী নিজে বলবে তার ঠোঁট ফুলে গেছে, তার মুখ ফুলে গেছে, হ্যাঁ, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার কাশি হচ্ছে, হ্যাঁ, তার শ্বাস বেড়ে গেছে। তখন তাকে ইনস্ট্যান্ট ওষুধটা কী করবেন? বন্ধ করবেন। তাকে বলবেন যে এই ওষুধের যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে আমাকে সাথে সাথে জানাবেন বা বলবেন, জানালে আপনি সাথে সাথে কী করবেন? বন্ধ করে দিবেন। আচ্ছা, এরকম ক্ষেত্রে সাময়িক চিকিৎসা কি জানেন আমরা? আপনি সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিলেন, রুগীর হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে গেল, আপনাকে ফোন দিল যে সাহিদ সাহেব, আমার ডাক্তার সাহিদ সাহেব আমাকে ফোন দিলেন, আমার তো এখন চোখ নাক মুখ ফুলে গেছে, আমি কি করব? প্রথম কাজ কি বলেন তো? প্রথম কাজ স্টপ দ্য মেডিসিন। স্টপ দ্য স্টপ দ্য মেডিসিন। ওষুধ বন্ধ করে দেন। রুগীকে বলবেন ওষুধ বন্ধ করে দেন। এরপরে কি করব? রুগীকে কি করব? ইনজেকশন। কে বলছে আবিল? ভালো নলেজ আছে আপনার। কর্সন দিব আমরা, কি বলবো? কর্সন মানে কি? হাইড্রোকর্টিসন না? হাইড্রোকর্টিসন, হাইড্রোকর্টি। আচ্ছা, অ্যালার্জিক রিঅ্যাকশনে অ্যাভিলও দিতে পারবো, কর্সনও দিতে পারবো। ইনজেকশন অ্যাভিল। অ্যাভিল না পাইলে আপনি ইনজেকশন অ্যাড্রেনালিন ব্যবহার করুন। কি করবেন? অ্যাড্রেনালিন। কি করব? আর কি দিব? অক্সিজেন ইনহেলেশন। রুগী শ্বাসকষ্ট হবে, রুগীকে অবশ্যই অক্সিজেন দিতে হবে। অ্যাডমিশন। স্টপ দ্য মেডিসিন অ্যান্ড অ্যাডমিশন করবেন। কথা বোঝা গেছে? স্টপ দ্য মেডিসিন, অ্যাডমিশন করতে ইনজেকশন, কর্সন দিবেন, অ্যাভিল দিবেন, অ্যাড্রেনালিন দিবেন। রুগীকে একটা ফ্লুইড দিবেন। কি করবেন? ডেক্সট্রোজ দিবেন। ইনজেকশন ডেক্সট্রোজ। কি? জি, ইনজেকশন ডেক্সট্রোজ বা লিভর্ট। কথা বোঝা গেছে? কর্সন, অ্যাভিল অথবা অ্যাড্রেনালিন, অক্সিজেন ইনহেলেশন, ডেক্সট্রোজ।
এই ইনজেকশনটা প্রয়োগ করব স্যার। এই সময় প্রয়োগ করবেন। মেডিসিনটা বন্ধ স্টপ দ্য মেডিসিন মানে হচ্ছে ওষুধটা বন্ধ, ওষুধটা কি করবেন, বন্ধ করবেন। বন্ধ করে তাকে হাসপাতালে ভর্তি করতে বলবেন। হাসপাতালে ভর্তি না হইতে পারলে ইনজেকশন করসন, অ্যাভিল অথবা অ্যাড্রেনালিন, অক্সিজেন দিয়ে এবং একটা স্যালাইন ঝুলাইয়া, ডেক্সট্রো স্যালাইনটা ঝুলাইয়া হাসপাতালে পাঠিয়ে দেবেন। আমার কাজ শেষ। আপনার কাজ শেষ এই পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন? লিভার হচ্ছে স্যালাইন না স্যার? লিভোট হচ্ছে ডেক্সট্রোজ, লিভোট হচ্ছে ডেক্সট্রোজ মানে গ্লুকোজ। আমরা কেন দিই গ্লুকোজকে বলেন তো রুগীকে? এনার্জি কমে গেলে সমস্যা হচ্ছে রুগী যখন না শ্বাসকষ্ট হবে, ঠোঁট যখন ফুলে যাবে, তখন রুগী আর কিছু খাইতে পারবে না। আমি ভাত খেয়ে আসছি তখন 1-1.5 ঘন্টা আগে, এখন আমার একটু চা খাইতে মন যাচ্ছে না? কিন্তু রুগী তো আর খাইতে পারবে না, তখন রুগী গ্লুকোজ পাবে কোথা থেকে? পাবে না। গ্লুকোজ না পেলে শরীর কী হবে, দুর্বল হয়ে যাবে। একে তো শরীর তার অসুস্থ, তার উপরে সে তার গ্লুকোজ লেভেল, তার গ্লুকোজ চাহিদা কী করবে, বেড়ে যাবে। তার গ্লুকোজ চাহিদা বেড়ে যাবে, আমরা তাকে দিতে না পারলে তার আরও বেশি চাহিদা তৈরি হয়ে যাবে। সেজন্য ডেক্সট্রোজ দিব। স্যার ওই ডিকু এটা স্যার ডিকু স্যার সরি, ডিকু ইনহেলেশন দিছি স্যার O2 ইনহেলেশন, সরি এটা O2 মানে হচ্ছে অক্সিজেন, ডি না এটা। আমি ওটাকে একটু ওরকম করতে লিখতে চাই, আপনারা ডি বুঝতে পারছেন। O2 মানে হচ্ছে অক্সিজেন ইনহেলেশন। কখন অক্সিজেন দিবেন? রুগী শ্বাসকষ্ট হলে অক্সিজেন দিবেন। কেমন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন এই পর্যায়ে? স্যার আমার প্রশ্ন বলছি আপনি একটু চা খান পানি আচ্ছা, আমি একটু চা খেয়ে নিই। কেমন এমন না? কথাটা এমনই তো, যে আমরা খাচ্ছি বা ইঞ্জেকশনের মাধ্যমে নিচ্ছি অথবা ক্রিমের মাধ্যমে ব্যবহার করতেছি, কিন্তু এটা বের হওয়ার দরকারটা কি? কিন্তু বের হবে কেন? বের হয়ে গেলে তো আর কাজ করলো না। আচ্ছা, যে কোনো ওষুধের যে কোনো মাত্রা একটা নির্দিষ্ট পরিমাণের পরে শরীরে আমাদের কি নাই, দরকার নাই। এই ওষুধগুলো আমাদের বের করে দেওয়া দরকার, নাহলে এগুলো এক ধরনের টক্সিক ইফেক্ট কী করবে, তৈরি করবে। দেখবেন যে প্যারাসিটামল খাওয়ার পরে ঘাম হয় অনেকের না, সবারই ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তাই না? এর মানে হচ্ছে প্যারাসিটামল আপনার শরীরে একটা কার্যকর ইফেক্ট দেওয়ার পরে কি করছে, তার যে অপ্রয়োজনীয় অংশ সেটা ঘাম তাকে চুষে দিয়ে ঘাম হয়ে বের করে দিচ্ছে। শরীর থেকে জলীয় বাষ্প করে আপনার শরীরের তাপমাত্রাটা কি করতেছে, ব্যালেন্স করে দিচ্ছে, অতিরিক্তটা বের করে দিচ্ছে। দ্যাটস কল রুটস অফ ড্রাগ এক্সক্রিশন। এটা হচ্ছে ওষুধ বের করে দেওয়ার রাস্তা। কি কি রাস্তা বের হয় আমরা কেউ জানি? কিডনি দিয়ে বের হয় না, লিভার দিয়ে বের হয়, আর কি দিয়ে বের হয়? লাংস এক্সপ্রেশন মানে আমরা নিঃশ্বাস নেই, তাই না? আচ্ছা, স্কিন মানে চামড়া দিয়ে বের হয়, বললাম ঘাম দিয়ে বের হয়। মাউথ না, মুখ দিয়ে বের হয়, মেইন। ঠিক আছে, এই পথগুলোতে কি কি হয়, আমাদের ওষুধগুলা কি নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ পরে আর কি হয়ে যায়, বের হয়ে যায়। জাস্ট জেনে রাখলেন এটা, কেমন? আচ্ছা, আমি এটা এখন কথা লিখবো প্লাসেবো। কি লিখবো? প্লাসেবো। প্লাসেবো শব্দের অর্থ কি কেউ জানি? না 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 না, প্লাসেবো শব্দের অর্থ কি? ইয়েস, যখন করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলে, কি চলে? হিউম্যান ট্রায়াল চলে। না, দিতে চায় না, ব্যাপারটা এমন না। সবাইকে, আপনারা যেখানে 30 জন আছেন, 30 জনকে আমি 2 ভাগ করব। এক ভাগে কজন করে হবেন? 15 জন করে হবেন। এই 15 জনের মধ্যে আমি 30 জনকেই বলবো যে আমি আপনাদেরকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিব, কিন্তু আমি নিজেই জানি যে আমি 15 জনকে কী করব, ভ্যাকসিন দিব, আর 15 জনকে প্লাসিবো দিব। কি দিব? প্লাসিবো দিব। মানে এটা আসলে ভ্যাকসিন না। দিয়ে দেখব কি যে আপনারা ভ্যাকসিন নেওয়ার পরে কি করছেন, আর আপনার ভ্যাকসিন নেওয়ার পর আপনার শরীরের ইমিউনিটি কেমন হয়েছে, দুইটার তফাৎ করে আমি এটার কার্যকারিতা তৈরি করব। প্লাসেবো শব্দের অর্থ হচ্ছে যে ওষুধটা দেওয়ার পরে আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না, বরং উপকারও হইতে পারে বা নাও পারে, কিন্তু ক্ষতি করবে না। উপকার হইতে পারে বা নাও পারে, কিন্তু ক্ষতি করবে না। এই ধরনের ট্রিটমেন্টকে বলা হয় প্লাসেবো ট্রিটমেন্ট। কি বলা হয়? প্লাসেবো ট্রিটমেন্ট। আপনার কাছে একটা রুগী আসছে, বয়স কম, বয়স বেশি, প্রেশার কম, হ্যাঁ, আপনি একটা ভিটামিনের ওষুধ দিলেন, একটা ভিটামিন ওষুধ দিয়ে দিলেন, এটাকে বলা হয় প্লাসেবো ট্রিটমেন্ট। আসলে তার ভিটামিন
হয়তো বা দরকার নাই, কিন্তু এই ভিটামিনটা তার কোনো ক্ষতি করবে না। দ্যাটস কল্ড দ্য প্লাসিবো ট্রিটমেন্ট। কথা বোঝা গেছে? কি কি আছে প্লাসিবো ট্রিটমেন্ট? ওটিসি সব কিন্তু প্লাসিবো ড্রাগ। কথা বোঝা গেছে? প্যারাসিটামল, আপনি কারো জ্বর হয়েছে একটা প্যারাসিটামল খেলো, সেটা কিন্তু তার কোনো ক্ষতি হয় নাই। একটা প্যারাসিটামল খেলে কোনো ক্ষতি, তেমন ক্ষতি হবে না, তবে না খাওয়াই উত্তম। কিন্তু অন্য অন্য যে ওষুধগুলো মানে স্যালাইন খাওয়া, ভিটামিন ওষুধ খাওয়া, এই ওষুধগুলো কিন্তু প্লাসিবো ট্রিটমেন্ট। কথা বোঝা গেছে? গ্লুকোজ খাওয়া, এগুলো কিন্তু প্লাসিবো ট্রিটমেন্ট যদি রোগী সুস্থ থাকে। আবার আপনি ধরেন একটা রোগীর সে তার কিডনির সমস্যা আছে, তাকে হয়তো বা ডাক্তার প্যারাসিটামল খেতে না করছে, তার ধরেন আপনার লিভারের সমস্যা আছে, তাকে প্যারাসিটামল খেতে না আছে, তাকে কিন্তু এই প্লাসিবো ট্রিটমেন্ট দেওয়া যাবে কি না, প্লাসিবো ট্রিটমেন্ট দেওয়া যাবে না। ভিটামিনস দিতে পারেন আপনি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি ওই পিছনে পিছনে নিজে গেছে আচ্ছা, প্লাসিবো ট্রিটমেন্ট শেষ। কথা বোঝা গেছে? প্লাসিবোকে কি বুঝুন না বলেন তো? আমি জিজ্ঞেস করবো কিন্তু প্লাসিবো কি, আমি কিন্তু জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে, কেমন? প্লাসিবো কি আমাকে, আমরা ডাক্তাররা অনেকেই বলে যে এটা প্লাসিবো ট্রিটমেন্ট করছে, মানে কি আপনি কোনো রোগ ধরতে পারেন নাই, রোগী সন্তুষ্টির জন্য কিছু দিয়ে দিলেন, ইটস কল্ড প্লাসিবো ট্রিটমেন্ট। বা রোগী সন্তুষ্টির জন্য আপনার কাছে আসছে, আপনি যদি কিছু না দেন, ডাক্তার